নমস্কার, আমি স্বপননাথ দেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। পছন্দ হলে, ভালো লাগলে একটু আমার এই স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। করলেও আমি এইভাবে ভিডিও করে যাব, না করলেও আমি এইভাবে ভিডিও করে যাব। তবুও লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করলে আমার প্রত্যেক ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে তার নোটিফিকেশন যাবে এবং আমিও কিছুটা এন্ট্রি পাবো। যাই হোক, আপনাদের সঙ্গে যে প্রীতি শুভেচ্ছা রইল আপনাদের সকলের প্রতি আমার তরফ থেকে। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে রিপাবলিক অফ চায়না। পৃথিবীর মধ্যে এই একটা দেশ, জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ, কমিউনিস্ট পার্টি, কমিউনিজম দেশ। তারা কোনো দেশের কাছ থেকে ধার করে কমিউনিজম করে না। আমাদের দেশের কমিউনিস্টরা যেরকম চায়না, কিউবা বা ফ্রান্স বা রাশিয়া, এদের থেকে ধার করে পার্টিটাকে দাঁড় করিয়েছে বামফ্রন্ট, সিপিআইএম। তো ওরা সেটা ধার করে। ওদের মাও সেতুং ছিলেন, রাশিয়া যেমন চুয়ান লাই, সেরকম এদের নেতা ছিলেন ফ্রান্সের কার্ল মার্কস। এদের যাদের জন্ম হয়েছে কমিউনিজম, কিন্তু ভারতের কোনো নেতা কমিউনিজম সৃষ্টি করেনি। এরা বিভিন্ন রকম দেশ থেকে কমিউনিজম ধার করে এই পার্টিটা তৈরি করেছে সিপিআইএম। সিপিআই বা ফরওয়ার্ড ব্লক, এরা যে যার, বা আরএসপি, এরা যে যার নিজস্ব গতিতে তারা তাদের সৃষ্টি। তারা ভারতের দ্বারাই, ভারতের ভূমিতেই তাদের দল সৃষ্টি হয়েছে। সিপিআইএমের যে ভাবধারা, সেটা মানে চীন থেকে বা রাশিয়া থেকে, বিভিন্ন রকম জায়গা থেকে ধার করে এই দলটা তার নীতি নির্ধারণ করে চলে। তো সেই চীনের কথা বলছি। আমার জীবনে একবার ভাগ্য হয়েছিল কেইসিং প্রদেশে যাওয়ার। সেখান থেকে বেজিং আমি গিয়েছিলাম, দেখেছিলাম। আজ থেকে ধরুন বহু বছর আগে, 35-36 বছর আগে চাকরি সূত্রে গিয়েছিলাম। তো দিন 15 ছিলাম, সেটা ভিডিও আমি করেছিলাম। তো দুঃখবশত, সেই হিংসাবশত বলুন বা ঈর্ষাবশত বলুন, আমার সেই ভিডিওটা 235টা ভিডিও ছিল, সবগুলোই ফরেনের ছিল। প্রায় 14-15খানা ইউরোপ কান্ট্রির ভিডিও আমার ছিল, যেখানে আমি গিয়েছিলাম। সেই ভিডিওগুলো উধাও করে দেওয়া হয়, মানে আমার ওই ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়। আমি ওটা উদ্ধার করতে পারিনি, লেখালেখি করেছিলাম অনেক। হ্যাঁ, তো সেটা আর আমাকে ইউটিউব চ্যানেল ওটাকে পুনরুদ্ধার করতে দেয়নি। তার পিছনে অনেক প্রতিদ্বন্দ্বী শত্রু ছিল। যাই হোক, যেটা গেছে সেই নিয়ে দুঃখ করি না। তো আমি চীনের কথা বলছি, যে চীন পৃথিবীর মধ্যে একটা অন্যতম দেশ, যে বিজ্ঞানে, সমরাস্ত্রে, মগজাস্ত্রে তাদের সেরা। চীন কিন্তু তার নিজের যোগ্যতায় চলে। যদিও সেখানে উইঘর বলে একটা মুসলিম জাত আছে, একটা উপজাতি বলুন, তাদের উপর অত্যাচার করে। তারা জাতিতে মুসলিম, উইঘর সম্প্রদায় জাতি, উইঘর সম্প্রদায় মুসলিম। তাদেরকে উপর অত্যাচার করে বিভিন্ন প্রদেশে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে চায়নারা, অনেকে মেরেও ফেলেছে এইভাবে। চীনের একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ রুলিংয়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে বলে। চীনে একটাই দল, সেখানে অন্য কোনো দল নেই। এবং সেখানে এই কমিউনিজম, সেখানে তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করার জায়গা নেই। বা কোনো আল কায়দা বলুন, জৈশ মহম্মদ বলুন, বা নানা রকম যে মুসলিম সংগঠন আছে, আতঙ্কবাদী, টেরোরিস্ট, উগ্রপন্থী সংস্থা, চীনে কিন্তু জায়গা পায় না। চীন একদম সিধে করে দেবে। চীনের সর্বাধিক সেনাবাহিনী আমেরিকার পরে। ওই যে চীন কাউকে পরোয়া করে না। মানে প্রযুক্তিবিদ্যার দিক দিয়ে চীন অনেক এগিয়ে। কিন্তু তাদের একটা বদ অভ্যেস, যে লোকের জমি দখল করব, লোকের বলতে অন্য দেশের জমি অবৈধভাবে দখল করব। এত জায়গা, অভাব নেই। ভারতের থেকে অনেক বড় দেশ, অনেক সুসভ্য, উন্নত, কল্পনা করা যায় না। আমার ভাগ্য হয়েছিল দেখা, একটা নিয়ম শৃঙ্খলা সুস্থ একটা দেশ, যেখানে রাস্তাঘাটে আমাদের দেশের মতো বা আমাদের শহরের মতো, যেখানে সেখানে পান দোকান, গাঁজা দোকান, গুটকার দোকান,
পান পরাগের দোকান আপনি পাবেন না, ক্ষমতা নেই সেখানে বসা। একটা সিস্টেমেটিক চলে, অধিকাংশ সাইকেলে চলে, সাইকেলের জন্য একটা আলাদা রাস্তা আছে। আর কেউ কোথাও মোড়ে বসে আড্ডা মারছে, বিড়ি ফুঁকছে, গাঁজা বা খৈনি টিপছে বা নাকে নসি দিচ্ছে পাবেন না। সবাই ব্যস্ত, সবাই দৌড়াচ্ছে। এটা হচ্ছে চীন। কিন্তু চীনের একটা চরিত্র হচ্ছে যে অন্য প্রতিবেশী দেশের জমি দখল করব, তাদের ঘরবাড়ি দখল করব, আর তাদের গ্রাম দখল করব, এগুলো চীন করে থাকে। এটা চীনের চরিত্র। এই নিয়ে ভারতের সঙ্গে অনেক লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। কয়েক বছর আগে লাদাখে এরকমভাবে গালোমান প্রদেশে লড়াই হয়েছে। অবশ্য সেই সময় বিজেপি গভর্নমেন্ট ছিল বলে আচ্ছা করে ধরায় দেওয়া হয়েছে। অনেক ভারতীয় আধিকারিক বা সৈন্য সেই যুদ্ধে শহীদ হয়েছে এবং তার দ্বিগুণ চীনের সৈন্যদের মেরে দেওয়া হয়েছে, দখল করতে এসেছিল। কিন্তু যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল, জওহরলাল নেহরু আমাদের দেশে অনেক উপকার করেছে। যেমন মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানরা দিয়ে দিয়েছে। এখন যে প্রাক অধিকৃত কাশ্মীর, সেটাও আমাদের জওহরলাল নেহরুর দান। উনি ভারত থেকে দান করে দিয়েছে পাকিস্তানকে। এবং তার রাজত্বকালে বা তার প্রধানমন্ত্রীতে ভারতে 1962 সালে যে যুদ্ধটা হয়েছে তাতে ভারত গোহারা হারে এবং লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশে কয়েক হাজার বর্গ কিলোমিটার চীন দখল করে দেয়, যেখান থেকে এখনও পর্যন্ত ভারত সেই চীনের কাছ থেকে সেই এলাকাগুলো পুনরুদ্ধার করতে পারেনি আর পারবেও না। চীন যেহেতু মেধাস্ত্র একটা দেশ, প্রচুর মেধা তাদের আছে, তাদেরকে ভারতীয় ছাত্রছাত্রীদের মতো বাইরে গিয়ে অন্য দেশে গিয়ে চাকরি করতে হয় না, এত বিপুল পরিমাণ দেশ। কিন্তু কোনো অবৈধ আন্দোলন, জঙ্গি আন্দোলন করলে একদম পিটিয়ে ঠান্ডা করে দেয়, গুলি করে মেরে দেয়। সেখানে আপনি কোনো শুনতে পাবেন না যে চীনে আরব কান্ট্রির মতো কঠোর আইন প্রণয়ন করা আছে, সেখানে চট করে কাউকে ধর্ষণ করতে পারবে না, ওখানকার মেয়েরা চট করে বিয়ে করতে চান না, নিজেরাই আনম্যারিড লাইফ লিড করে, পুরুষরাও তাই। সেগুলো একটু সমস্যা আছে কিছু, কিন্তু মেধা প্রচুর, যার জন্য চীন পৃথিবীর কাউকে পরোয়া করে না। এইবার আমার এই ভিডিওতে দেখতে পাবেন, স্কিপ করবেন না, যে চীন ভারতের কত বড় শত্রু। এই যে নেপালের যে, আমার ভিডিওতে আছে, নেপালের যে এত বড় একটা মানে হরকা বাম পাহাড়ি স্রোতের যে একটা বন্যা হলো, প্রচুর লোক নিখোঁজ হয়ে গেছে, প্রচুর বাঙালি কলকাতার অনেক বাসিন্দা যে নিখোঁজ হয়ে গেছে, মারা গেছে, খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রচুর মানুষ নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, মারা গেছে। খুব কষ্টকর ব্যাপার, দুঃখজনক ঘটনা। নেপাল এত সৌন্দর্যপূর্ণ দেশ, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কাঠমান্ডু আমি গিয়েছিলাম। তো কাঠমান্ডু থেকে প্রায় 12.5 কিলোমিটার দূরে রাসুয়া গ্রামেও আমি গেছি। আমি যখন এনসিসি করেছি সেখানে আমি ট্রেকিং করতে গেছি, ভুটানেও গেছি। কিন্তু আমি দু চোখ ভরে সেই সৌন্দর্যটা ভোগ করেছি। হিমালয়ের পাদদেশে যেসব দেশগুলো আছে, যেমন সিকিম, তিব্বত, নেপাল, চীন এবং ভারত, এরা কিন্তু যে কোনো মুহূর্তে এই পাহাড়ি হরকা বান বা পাহাড়ের রুদ্র রোষে পড়তে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, বিপদ হতে পারে। আর বিশেষ করে যেসব রাজ্যগুলো একটু লাগোয়া, বিহার, উত্তরপ্রদেশ, ওদিকে ধরুন হিমাচল প্রদেশ, খানিকটা দিল্লি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, যে কোনো মুহূর্তে বিভিন্ন নদী, আমি ডিটেলস বলছি না, আমার ভিডিও দেখতে পাবেন। চীনের যে নাম নিয়ে পাহাড় থেকে নদীগুলো উৎপত্তি হয়েছে, সেই নদীগুলো বাংলাদেশ হয়ে, যেখানে বাংলাদেশেও একটা নাম হয়েছে, সেই নদী যখন আবার পশ্চিমবঙ্গে ঢুকেছে আসামে হয়ে, সেটা ব্রহ্মপুত্র নাম নিয়েছে। কিছু নদী দিল্লির উপর দিয়ে গেছে, যমুনা নাম হয়েছে। এই নদীগুলো সব পাহাড় থেকে সৃষ্টি। এগুলো যখন বর্ষাকালে নানা কারণে বিভিন্ন রকম ছোটো ছোটো হ্রদ বা স্পট তৈরি হয়, জল কিছু পাহাড় থেকে আসা বরফ, নুড়ি, বালি, পলি, পাথরের টুকরো, এগুলো মিশ্রিত হয়ে এক এক জায়গায় এসে কিছু থেকে যায়।
সেখান থেকে একটা হ্রদ তৈরি করা হয়, সেটা একটা ছোটো ছোটো একটা লেক তৈরি হয়। এই লেকগুলো যখন বিপুল জলরোষে বা পাহাড়ের থেকে নেমে আসে, এরকম যে নেপালে যে ঘটনাটা ঘটলো কদিন আগে বুধবার দিন, সেরকম যদি ঘটে তাহলে কিন্তু ওই হ্রদগুলো ভেঙে যায়, রুখতে পারে না। ওই জলস্রোতগুলো ওই অত দূর থেকে অত স্রোতে নেমে আসে, সেই স্রোত ঘন্টায় বেশ কয়েক কিলোমিটার থাকে, প্রায় 50 থেকে 55 কিলোমিটার বেগে আসে। তো এই বিপদের মধ্যেও চীন কিন্তু ভারতের একটা মহাবিপদ। চীন কি করছে, লাদাখের পাশে ভারত সীমান্তের ধারে বিশাল একটা রোড তৈরি করছে। তাদের অর্থের অবস্থা খুবই ভালো, আর্থিক দিকে তারা খুব বলশালী, প্রযুক্তির দিক দিয়ে তারা অনেক ভারত থেকে এগিয়ে আছে। একদম ভারতের গা ঘেঁষে তারা বিমানবন্দর তৈরি করছে, রাস্তা তৈরি করছে, সামরিক বাহিনীর ঘাঁটি তৈরি করছে। একদম নেফা অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেরা, এবং সেখানে বিরাট বড় বড় বাঁধ তৈরি করছে। এবং সেই বাঁধগুলো এমনভাবে তৈরি করছে যেগুলো পাহাড় থেকে যে জলগুলো ভারতের হয়ে ঢোকে, সেখানে বাঁধ দিয়ে সেই জলগুলোকে এমনভাবে তারা কন্ট্রোল করছে, যদি অধিক বৃষ্টিতে সেই জল ছাড়ে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে পাকিস্তান বাংলাদেশেরও ক্ষতি হতে পারে। ভারতের তো হবেই, কারণ পাকিস্তান এবং বাংলাদেশও কিছুটা হিমালয় পাদদেশের মধ্যে আছে, এই সিকিম, নেপাল, ভুটানের মতো। তা ভারতের বিপদ শুধু প্রাকৃতিক রোষের জন্য শুধু নয়, চীনের এই হঠকারিতা বা শত্রুতামূলক, বৈষম্যমূলক, শত্রুতামূলক যে ওরা উদ্যোগগুলো নিচ্ছে, ঠিক সীমান্ত ঘেঁষা। অরুণাচল প্রদেশের নেফা, আমি অরুণাচল প্রদেশের ইটানগর থেকে বা নেফাতে, তখন নেফা ছিল, আমার যা সুযোগ হয়েছিল, আমি সেখান থেকে দেখেছিলাম। সেখানে তাওয়াং গিয়েছিলাম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। তখন তো ক্যামেরা, মোবাইল ছিল না, আমি সেগুলো ভিডিও করতে পারিনি না থাকার ফলে। তো পাহাড়ের উপর ঝুলছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তাওয়াংয়ের বৌদ্ধ মঠ, দুর্ধসভায় তৈরি। আর উল্টো দিকে পাহাড়ের অরুণাচল প্রদেশের পাহাড়ের সুদৃশ্য, অপূর্ব দৃশ্য, পুরো বন জঙ্গলে ভর্তি, প্রচুর অনেক উপজাতি আছে আন্দামানের মতো। তারা একরকম ল্যাঙ্গট পরে খালি গায়ে তীর ধনুক নিয়ে বেরিয়ে পড়ে, আসে মাঝে মাঝে জঙ্গলের নিচ থেকে বেরিয়ে আসে। তো এই যে দেশগুলোর কথা বললাম, এগুলো বর্ডার সংবলিত রাস্তায় চায়না কিছু কিছু কাজ করছে, ভারতের বিপদ। এগুলো করছে, যদি কখন যুদ্ধ লাগে তাহলে ওই সড়ক পথে বা এয়ারপোর্টে যুদ্ধবিমানগুলো ভারতের প্রতি অ্যাটাক করতে সুবিধা হবে। রসদ, তারপরে খাওয়া দাওয়া, যুদ্ধাস্ত্র বহন করে নিয়ে যেতে সুবিধা হবে। চীন এইভাবে তৈরি করছে, বিশাল বড় ড্যাম করছে, দেখতে পাবে আমার ভিডিওতে, আমি দেখাবার চেষ্টা করবো, আছে। এটা তৈরি করছে, যদিও সেটা তাদের জমিতে করছে, কিন্তু ভারতের সীমান্তের কয়েক কিলোমিটার মধ্যে করছে, মানে ভারতের সীমান্তের বাইরে তাদের কয়েক কিলোমিটার দূরে করছে। এতে ভারতের বিপদ কিন্তু থাকতেই পারে, থাকবেই, কারণ চীন কখনো কারো বন্ধু হয় না। চীন বিশেষ করে তাদের নিজস্ব নদী বা জল কোনো বন্ধু রাষ্ট্রের সঙ্গে, কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শেয়ার করে না। চীন যেটা করে সেটা তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থে করে, এটা মনে রাখবে। তা এখন যদি আগে যা হয়েছে 1947 সালের পর থেকে যে ক্ষতি ভারতের হয়েছে, এখন বিজেপি গভর্নমেন্ট, যেটা ভারতের সমরাস্ত্র বা সামরিক শক্তি অনেক গুণ বেড়েছে, নানা বর্ডারে সিল করার ব্যবস্থা হয়েছে, যেটা এতদিন হয়নি। আশা করব ভারতকে সজাগ থাকতে হবে। আপনি কখনো শুনবেন না যে চীনের বর্ডার পেরিয়ে চীনের মধ্যে গিয়ে কেউ বোম ব্লাস্ট করেছে। কোনো আল কায়দার বা কোনো জঙ্গি বাহিনী, জৈশ মোহাম্মদের মতো বা লস্কর তৈবার মতো জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের মদতপুষ্ট বা ইরানের বা ইয়েমেনের মদতপুষ্ট হুতির জঙ্গি গোষ্ঠী বা হিজবুল্লাহ বা হামাস, এরা কখনো পাকিস্তানে ঢুকতে সাহস পাবে না। তার কারণ কি জানেন? তারা জানে এরা ঢুকলে পাকিস্তান, এই চীন সমূলে আপলুটেড করে দেবে, নিকেশ করে দেবে। চীনের এতটাই ক্ষমতা, চীন সেই জন্য কাউকে পরোয়া করে না।
তারা ভারতের সীমান্তে লাদাখ থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত তারা এই কাজগুলো করে যাচ্ছে। বিশাল বড় বড় ব্যারেজ বা বাঁধ, ড্যাম তৈরি করছে। এতে ক্ষতি হতে পারে ভারতের প্রচুর। পাঞ্জাব সংলগ্ন যেসব সীমানাগুলো আছে সেগুলো কিন্তু খুব বিপদ হতে পারে। তার কারণ হচ্ছে যে তারা সেখানে ড্যাম করে সেই জল রাশিগুলো পাহাড়ের গতিপথ তারা পাল্টে দিতে পারে, যার ফলে শুকার দিনে গ্রীষ্মকালে ভারতের জলের অভাব হতে পারে। যদিও ভারতের বেশিরভাগ নদী ভারতের মধ্য দিয়ে গেছে, তবুও এটা মাথায় রাখতে হবে যে ভারতের সেচ ব্যবস্থার উপরে প্রভাব পড়তে পারে। আবার পাকিস্তান বাংলাদেশও ছাড় পাবে না। নেপাল ভুটান তো এরা, চীন অনেকদিন থেকেই চেষ্টা করছে তিব্বতটাকে দখল করে দেওয়ার জন্য। আকসাই চীন, আজ পর্যন্ত ভারত সেটা দখল করতে পুনরুদ্ধার করতে পারেনি। লাদাখের আকসাই চীন কয়েক হাজার বর্গ কিলোমিটার দখল করে রেখেছে। সেখানেও তারা নানা রকম সামরিক বাহিনী ক্যাম্প, ঘাঁটি, এয়ারপোর্ট, ভালো রাস্তা তৈরি করেছে। যুদ্ধে লাগলে তাদের সুবিধা হবে ভারতের বিরুদ্ধে লড়াই করতে। সেই বিষয়ে আমি বলছি, চীন কিন্তু যা কিছু করে নিজের স্বার্থে করে। চীন কখনো কোনো প্রতিবেশী দেশের সঙ্গে কোনো বিষয়ে বিনা স্বার্থে কোনো কিছু শেয়ার করে না। আর যেহেতু তাদের অর্থনৈতিক খুব মজবুত, তারা কী করে বিভিন্ন দেশকে ধার দিয়ে দেয়, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এত ঋণ দিয়ে দেবে তারা শেষে ওই ঋণটা শোধ করতে পারে না। তখন চীন ওই সুযোগটা নেয়। তখন তারা কী করে বিভিন্ন রকম সেখানে ঘাঁটি প্রপোজাল দেয়, বন্দর তৈরি করে ফেলে। চীন তো সেই একটা দেশ যে দেশে কয়েক হাজার বর্গ কিলোমিটার সমুদ্রের উপরে অত্যাধুনিকভাবে বিশাল বড় একটা বন্দর বানিয়েছে। আর সেই বন্দরে ছোটো ছোটো গ্রাম গড়ে উঠেছে, মানুষ বসবাস করে, বিশাল বড় এয়ারপোর্ট আছে, যুদ্ধবিমান ওঠানামা করে, জাহাজ চলাচল করে। সমুদ্রের একাংশ অবৈধভাবেই করেছে। এটা কোনো দেশ এতটা, এমনকি আমেরিকা পর্যন্ত ক্ষমতা নেই। জাপানও চেষ্টা করেছে, কিছুটা জাপান করেছে। কিন্তু চীনের, আমি বললাম, প্রযুক্তিবিদ্যা অসামান্য, অসাধারণ, এক্সেলেন্সি একদম সুপ্রিম, যার জন্য চীন, আমেরিকা বলুন, রাশিয়া বলুন, চোখে চোখ রেখে কথা বলতে পারে। যাই হোক, চীন হচ্ছে ভারতের প্রধান শত্রু, আমি অনেক ভিডিওতে বলেছি। আর একটা কথা বলে আমি শেষ করছি, আমার পরে ভিডিওটা আপনি দেখবেন, এর মধ্যেই আছে চীন কীভাবে ভারতের বিরুদ্ধে কী কী করছে, যেগুলো ভারতের পরবর্তীকালে ক্ষতি হতে পারে সব দিক দিয়ে, আর সোশ্যালি, মেন্টালি, ফিজিক্যালি এবং মিলিটারি দিক দিয়ে, সামরিকভাবে হতে পারে। চীনে আমাদের দেশে যেরকম বিভিন্ন রাজনৈতিক দল আছে, প্রচুর ভারত বিদ্বেষী, দেশ বিরোধী মজুত আছে, পলিটিক্যাল দল আছে, কিছু রাজনৈতিক দল, তার সঙ্গে আরও কিছু অরাজনৈতিক দল সেখানে ঢুকেছে। অধিকাংশই কিন্তু পাকিস্তান মদতপুষ্ট, কিছুটা বাংলাদেশপন্থী। চীনের কিছু লোক ঢোকেনি, চীন ডাইরেক্ট ভারতের বিরুদ্ধে কখনো কোনো জঙ্গি প্রবেশ করায় না। তারা কি করে, পাকিস্তান এবং বাংলাদেশের মাধ্যম দিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করে। তাদেরকে, এই পাকিস্তান এবং বাংলাদেশ তো খুব দরিদ্র দেশ, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে, সমরাস্ত্র দিয়ে সাহায্য করে, প্লেন বা কিছু সমরাস্ত্র, অস্ত্রশস্ত্র, জাহাজ, ফাইটার শিপ, ফাইটার প্লেন, এগুলো, ফাইটার জেট, এগুলো দিয়ে সাহায্য করে। তাই ভারতের সবচেয়ে বড় অসুবিধা কি জানেন, যে ভারতের ভিতরে প্রচুর দেশবিরোধী দল আছে, যারা এখনও পর্যন্ত ভারতের বিরোধিতা করতে চায়, ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে চায়। আজাদি কাশ্মীর মাঙে আজাদি কাশ্মীর স্লোগান দেয়, জয় পাকিস্তান বলে, পাকিস্তান জিন্দাবাদ বলে, অনেক আছে। এগুলোকে নিকেশ না করতে পারলে খুব বিপদ। আমি আর আলাদাভাবে নাম করলাম না। তারা এখনও চালিয়ে যাচ্ছে যাতে ভারতটাকে দুটুকরো করা যায়। ভারতেই থাকছে, অবৈধভাবে হোক, বৈধভাবে হোক, পরিচয়পত্র, আধার কার্ড, নানা রকম পরিচয়পত্র ডুপ্লিকেট তৈরি করছে, সেগুলো ভারতীয়রাই তৈরি করে দিচ্ছে। ইংরেজ আমল থেকেই কিছু ভারতীয় আছে, পয়সার লোভী, অর্থলোভী, দেশকে বিক্রি করে দিতে পারলে নিজের বউ বাচ্চাকেও বিক্রি করে দেবে। অর্থই তাদের কাছে প্রধান। এই ধরনের চরিত্র কিছু দল, কিছু মানুষ আছে যারা এগুলো সাহায্য করছে পাকিস্তানিদের, বাংলাদেশিদের এবং
ভারত বিদ্বেষী কিছু নন রেসিডেন্সিয়াল পার্সনদের, যারা ভারতের নাগরিক নয়, অবৈধভাবে ভারতের থেকে তস্করই বা জৈশ মোহাম্মদ এইসব জঙ্গি পাকিস্তানি মদতপুষ্ট। আর ইদানিং তো পাকিস্তান যে আইসিআই যে তাদের গুপ্তচর সংস্থা আছে, তারা কি করেছে, 3টে এই লস্কর তৈবা জৈশ মোহাম্মদের মতো 3টে গোষ্ঠীকে থেকে তাদের যে নেতা টেতাগুলোকে ক্ষমতাচ্যুত করে দিয়েছে। তাদের জঙ্গি বাহিনী, 3টা জঙ্গি বাহিনীকে এক কাট্টা করে তারা এখন নিজেরা ভারতের বিরুদ্ধে অপারেশনে মদত দেবে, লিড করবে, পরিচালনা করবে। এটা জেনে রাখুন। অতএব ভারতের শত্রু কিন্তু ভারতের মধ্যেই আছে অনেক। এটা ভারতের মনে হয় কেন্দ্রীয় সরকারের অজানা নয়, এদিকে দমাতে হবে। এর মধ্যে কিছু জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আছে, কিছু ইসলামিক ইউনিভার্সিটিতে আছে, আর কিছু আমাদের কলকাতা যাদবপুর ইউনিভার্সিটিতে আছে। এগুলো যদি নিকেশ না করা যায়, নিকেশ বলতে একদম নিকেশ, তাহলে কিন্তু মহা বিপদ হবে। পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের দেশ, এই দেশ বিরোধীদের কঠোর আইন আনতে হবে। কারণ আমাদের আইন ব্যবস্থা, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, এরা সুন্দরভাবে জামিন দিয়ে দেয়, হ্যাঁ, এবং এদের কাছে আগাম জামিন চাইলে আগাম জামিন পেয়ে যায়। জেলে ঢোকানোর সুযোগ তখন থাকে না। এরা আগাম জামিন পেয়ে পুনরায় ভারতের বিরুদ্ধে দেশ বিরোধী, দেশদ্রোহিতার কাজে তারা লিপ্ত হয়ে যায়। এখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। আমি বারবার বলছি, প্রচুর রাজনৈতিক দল আছে যারা তাদের প্রতীক আছে, নির্বাচন কমিশন দ্বারা তারা সেই প্রতীকগুলো পেয়েছে। তারা কিন্তু কিছু কিছু আছে যারা দেশ বিরোধী, নাম বলছি না, আপনারা সকলেই জানেন, ভারত বিদ্বেষী কার্যকলাপ করে যাচ্ছে। প্রয়োজন হলে পাকিস্তান মদতপুষ্ট, পাকিস্তান জিন্দাবাদ বলছে, পাকিস্তানের পতাকা পর্যন্ত তারা তোলে দেশের মধ্যে। প্যালেস্টাইনের পতাকা নিয়ে মিছিল হয়েছে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে। এমন কিছু পোস্টার আমি এটা নিয়ে ভিডিও করেছি, সেখানে প্যালেস্টাইনীয় সম্বন্ধে লেখা আছে, আজাদি মাঙে কাশ্মীর বা কাশ্মীর আজাদি মাঙে, এরকম একটা স্লোগান আছে। মাওবাদী নেতা, কয়েকশো খুনের মানুষ খুনের নেতা কিষেনজি অমর রায়, কিষেনজি জিন্দাবাদ, দেয়ালে দেয়ালে লেখা আছে। এগুলো মোছার ব্যবস্থা করছে এখন পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্ট। সাংঘাতিক ব্যাপার। মানে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যেসব নোংরামো হয়েছে, যেসব নক্কারজনক ঘটনা হয়েছে সমাজবিরোধীমূলক, এগুলো ফ্যামিলিকে নিয়ে আপনি টিভিতে দেখার মতো নয়। খুবই অতীব অসভ্যতা। এগুলোকে গুলি করে মেরে নিকেশ করে দিতে হবে, সোজা কথা। যাই হোক, আপনার ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এর পরের সঙ্গে আছে, এটার সঙ্গে আছে। দেখুন চীন কী করে ভারতের বিপদের সৃষ্টি করছে বা বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। জলবিদ্যুতের সম্ভাবনা, সেই জায়গাতেই চীন তৈরি করছে মেডক জলবিদ্যুৎ প্রকল্প। পরিকল্পনা অনুযায়ী এখানে পরপর 5টা জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা 60,000 মেগাওয়াটের বেশি। খরচ হতে পারে প্রায় 16,700 কোটি ডলার। 2025 সালের জুলাইয়ে কাজ শেষ হয়েছে, লক্ষ্য 2033 সালে উৎপাদন শুরু করা। এই বাঁধে একটা বিপদের জায়গা রয়েছে। জুলাইয়ে চীনের সরকারি জিও রিসার্চারদের একটা থিওরি প্রকাশ্যে আসে। সেখানে বলা হয়েছে মেডক প্রকল্পের ঠিক নিচে রয়েছে সক্রিয় পেইজিং চ্যুতি। গবেষকদের মতে এই চ্যুতি প্লাইস্টোসিন যুগ থেকেই সক্রিয়। প্রাচীন হ্রদের পলির তথ্য বলছে প্রায় 9,500 বছর আগেও এই এলাকায় ভূত্বকের নড়াচড়া হয়েছিল। 2017 সালে তিব্বতের মিলিন এলাকায় 6.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এই অঞ্চল ভূকম্প প্রবণ। চীনের প্রকল্পে জমির স্থিতিশীলতা নষ্টের শঙ্কা। গবেষণায় আরও বলা হয়েছে জলাধারের আশেপাশে পাহাড়ি ভূখণ্ডের গঠন আলগা, পাথরের আটকে থাকার ক্ষমতা দুর্বল। দীর্ঘদিন জল জমে থাকলে তার সঙ্গে ভূমিকম্প হলে বা অন্য কোনো অস্বাভাবিক কাঁপুনিতে ভূমিধস এবং পাহাড়ের ঢাল ধসে পড়ার আশঙ্কা তৈরি হতে পারে। অর্থাৎ বিপদ শুধু বাঁধ ভেঙে যাওয়ার নয়, বাঁধের চারপাশের পাহাড়, জলাধার এবং নির্মাণ কাজের পরিকাঠামো ঝুঁকিতে।
ইয়ারলুং সাংপো নদী মেডকের পরেই অরুণাচল প্রদেশে ঢোকে, সেখানে তার নাম সিয়াং। তারপর অসমে এসে সেই নদী ব্রহ্মপুত্র। অর্থাৎ মেডকের ঠিক নিচের দিকেই রয়েছে ভারতের অরুণাচল এবং অসম। চীন যদি জলাধারের জল ছাড়ার সময় এবং পরিমাণ নিয়ন্ত্রণ করে, তাহলে নদীর স্বাভাবিক জলপ্রবাহের ছন্দ বদলানোর সম্ভাবনা। বর্ষার সময় হঠাৎ বেশি জল ছাড়া হলে নিচের দিকে বন্যার ঝুঁকি, আবার গরমের সময় দীর্ঘ সময় কম জল ছাড়া হলে কৃষি, মৎস্য, নদী নির্ভর মানুষের ওপর চাপ পড়বে। তবে ব্রহ্মপুত্রের মোট জলের বড় অংশই ভারতে ঢোকার পর বিভিন্ন উপনদী ও বর্ষার জল থেকে সেই নদী পুষ্ট হয়। হিমালয়ের নদী শুধু জল বয়ে আনে না, বয়ে আনে বিপুল পলি। সেই পলি নদীর চর, তীর, নিম্ন প্রবাহের কৃষি ও জলজ বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। বড় জলবিদ্যুৎ প্রকল্পে পলি আটকে গেলে নিচের দিকে তার স্বাভাবিক পরিবহন কমে যেতে পারে। ফলে দীর্ঘমেয়াদে নদীর চরিত্র, নদী নির্ভর বাস্তুতন্ত্রে পরিবর্তন আসার সংখ্যা। এই প্রভাব শুধু অরুণাচল বা অসমে থাকবে না, ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢোকার পর যমুনা নামে বয়ে যায়। ফলে নদীর দীর্ঘমেয়াদী পরিবর্তনের প্রভাব সীমান্ত পেরিয়েও যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা আবার তথ্যের। ভারত ও চীনের মধ্যে ব্রহ্মপুত্রের জল নিয়ে কোনো পূর্ণাঙ্গ জলবন্টন চুক্তি নেই। ফলে এই বিশাল প্রকল্পে জলাধার কিভাবে চলবে, কতটা জল কখন ছাড়া হবে, জরুরি পরিস্থিতিতে ভারতকে কিভাবে জানানো হবে, এর উত্তর অপরিষ্কার। আর কি না জানে, চীন কখনই সম্পূর্ণ তথ্য দেয় না। ফলে ভারতকে ইচ্ছে করে বিপদে ফেলার প্রবণতা থাকতেই পারে। ব্রহ্মপুত্র অরুণাচল, অসম পেরিয়ে বাংলাদেশে ঢোকে। ফলে আপস্ট্রিমে বড় কোনো পরিবর্তন হলে তার প্রভাব বাংলাদেশের নদী, কৃষি, মৎস্য, বন্যা ব্যবস্থার উপরে পড়তে পারে। এই কারণে মেডক প্রকল্পকে শুধু চীনের বিদ্যুৎ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে 3 দেশের নদী ও পরিবেশের ভবিষ্যৎ। নেপালের সাম্প্রতিক বন্যা এই প্রশ্নটাকে আরো বড় করে এনেছে। সেই বন্যা অবশ্যই মেডক বাঁধের কারণে নেই, বরং এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে হিমালয়ের ভূপ্রকৃতি কতটা অস্থির। ভূমিকম্প, হিমবাহ, ধস, ভূমিধস, হঠাৎ জলস্রোত কিভাবে ভয়ঙ্কর বিপর্যয় তৈরি করতে পারে। আর সেই হিমালয়ে ভূমিকম্প প্রবণ এলাকায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। একটা বিষয় আমাদের বুঝতে হবে, হিমালয় বয়সে তুলনামূলক নবীন। কারণ এর মধ্যে এখন উথাল পাথাল চলছে, পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। মোটামুটি 5 কোটি এর বয়স। এখন অনেকে বলতে পারেন 5 কোটি মানে তো অনেক, কিন্তু আমাদের এই পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট যদি দেখেন, এর বয়স কয়েকশো কোটি বছর। আর তারপর গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, হিমালয় গলছে। কিন্তু শুধু হিমবাহের বরফ গলছে তা নয়, গলছে পার্মাফ্রস্ট। আমরা কি জানি, পাহাড়ের উপরে বরফ জমে, সে বরফ গলে, যাবতীয় যা কিছু। কিন্তু পাহাড়ের এই মাটি পাথরের মাঝখানে, ফাটলে বছরের পর বছর জমে থাকা বরফও রয়েছে, সেগুলোও গলছে। আর এগুলোকে বলে পার্মাফ্রস্ট। এতদিন এই জমাট স্তর পাহাড়ের ঢালকে স্থির রাখতে সাহায্য করেছে। মানে ফাঁক ফোকরে যদি বরফ জমে থাকে, ব্যালেন্স থাকবে, সেই হিসেবেই সিস্টেমটা রয়েছে। কিন্তু টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেই পার্মাফ্রস্ট দুর্বল হচ্ছে, গলে যাচ্ছে। ফলে মাঝখানে ফাঁক তৈরি হচ্ছে, পাহাড়ের ঢাল আলগা হচ্ছে, পাথর আর বরফের ধস নামার প্রবণতা বাড়ছে। পার্মাফ্রস্ট মানে এমন মাটি বা পাথরের স্তর যা অন্তত 2 বছর ধরে 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে জমাট অবস্থায় থাকে। হিমালয়ের সব জায়গায় পার্মাফ্রস্ট নেই। মূলত অত্যন্ত উঁচু, ঠান্ডা এবং নির্দিষ্ট ভূ প্রকৃতির এলাকায় এর অস্তিত্ব পাওয়া যায়। আমাদের লাদাখে প্রায় 4900 মিটারের উপর এলাকায় পার্মাফ্রস্ট থাকার শক্ত প্রমাণ পাওয়া গেছে। জম্মু কাশ্মীর ও লাদাখের বিস্তীর্ণ উচ্চভূমিতে পার্মাফ্রস্টের উপস্থিতি নিয়ে রিসার্চ হয়েছে। হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতেও পার্মাফ্রস্ট গলে মাটির নিচে বসে যাওয়ার ঘটনা নিয়ে রিসার্চ হয়েছে। উত্তরাখণ্ডের হিমালয়েও পার্মাফ্রস্ট সম্পর্কিত ঝুঁকি নিয়ে গবেষণা চলছে। সিকিমের হিমালয়েও পার্মাফ্রস্ট রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে সিকিমের 5000 মিটারের উপরের ভূ প্রকৃতিতে পার্মাফ্রস্ট থাকার অনুকূল পরিবেশ রয়েছে। একটা গবেষণায় সিকিমের একটা নির্দিষ্ট এলাকায় 60% বেশি অঞ্চলে পার্মাফ্রস্ট থাকার সম্ভাবনা পাওয়া গিয়েছে। অর্থাৎ উত্তর সিকিমের অত্যন্ত উঁচু পাহাড়গুলোতে এমন জমাট মাটি পাথরের স্তর রয়েছে যা উষ্ণতা বাড়লে ধীরে ধীরে দুর্বল হতে পারে। আর সেখানে লুকিয়ে রয়েছে বিপদের আসল জায়গা।
পার্মাফ্রস্টের মধ্যে মাটি এবং পাথরের ফাঁকে বরফ থাকে। সেই বরফ গলে গেলে মাটি পাথরের গঠন বদলে যেতে পারে, ঢালের স্থিতিশীলতা কমে যেতে পারে, কোথাও পাহাড় বসে যেতে পারে, কোথাও তৈরি হতে পারে ফাটল, আবার কোথাও পাথর, মাটি আর বরফ একসঙ্গে নেমে এসে বড় ধস তৈরি করতে পারে। অর্থাৎ হিমবাহ গলে নদীতে জল বাড়ার যে বিপদ আমরা চিনি, পার্মাফ্রস্ট গলে তার সঙ্গে যোগ হতে পারে আর এক বিপদ, যেখানে পাহাড় নিজেই অস্থির হয়ে যাবে। 2023 সালের অক্টোবর উত্তর সিকিমের সাউথ লোনাক হ্রদ ভেঙে ভয়াবহ বন্যা নেমে এসেছিল তিস্তা নদীতে। ধাক্কা লেগেছিল রাস্তা, সেতু, বসতি, জলবিদ্যুৎ প্রকল্পে। পরে গবেষণায় দেখা যায় হ্রদের পাশের জমাট মোড়েন বা পাথর, মাটি, বরফের ডালে বড় ধস নেমেছিল। সে ধস হ্রদের জলে বিশাল ঢেউ তৈরি করে, শেষ পর্যন্ত হ্রদের বাঁধ ভেঙে যায়। এই বিপর্যয়ের একাধিক কারণ ছিল: হিমবাহের পরিবর্তন, হ্রদের বৃদ্ধি, বরফ পাথরের ধস এবং পার্মাফ্রস্টের অবক্ষয়। সবকিছু সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে। ফলে সাউথ লোনাক দেখিয়ে দিয়েছে হিমালয়ের বিপদ অনেক সময় একা আসে না। একটা পরিবর্তন আর একটা বিপদকে ডেকে আনতে পারে, যার প্রভাব পড়বে তিস্তায়। ফলে তছনছ হবে উত্তরবঙ্গ, যেরকম হয়েছিল ওই 23 সালে। পার্মাফ্রস্ট গলার প্রভাব শুধু ভূমিধসেই শেষ হয় না। পাহাড়ের ঢাল অস্থির হলে তার সঙ্গে রাস্তা, সেতু, সুড়ঙ্গ, জলবিদ্যুৎ প্রকল্প, বসতি সবই ঝুঁকির মধ্যে পড়তে পারে। সমস্যা হলো, হিমবাহকে উপগ্রহে দেখা যায়, বরফের হ্রদকেও দেখা যায়, কিন্তু পাহাড়ের কয়েক মিটার নিচে মাটি পাথরের মধ্যে পার্মাফ্রস্টের অবস্থা সরাসরি দেখা যায় না। ফলে গোটা বিপদটাই অদৃশ্য টাইম বোমার মতো। কোথায় কখন যে বিস্ফোরণ, ধরে ধরে খোঁজ না করলে খালি চোখে বোঝা অসম্ভব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। স্পেশাল 24। হিমালয় হিমালয় মানেই শুধু বরফে ঢাকা পাহাড় তা কিন্তু নয়। এই পাহাড় থেকেই জম্মু, একের পর এক জম্মু কাশ্মীর হল না, যেখান হোক, পুরো হিমালয়ের একাধিক অঞ্চলে একের পর এক নদীর জন্ম। কোটি কোটি মানুষের জীবন যার সঙ্গে জড়িয়ে, নির্ভরশীল ভারত সমেত একাধিক দেশ। আর সেই হিমালয় এখন একের পর এক বড় প্রকল্প করছে চীন। পাহাড় কেটে রাস্তা, সুড়ঙ্গ, রেল লাইন তৈরি হচ্ছে, বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। আর তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটা সেই নদীর ওপর, যে নদী ভারতে ঢুকে হয়ে যায় ব্রহ্মপুত্র। আর এখানেই প্রশ্ন উঠছে, হিমালয়, চীনের এই বিপুল নির্মাণ কতটা বিপদ ডেকে আনতে পারে ভারতে? আর বিপদ কি শুধু একা ভারতেরই? তা কিন্তু নয়। তিব্বতের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, একসময় যেখানে পৌঁছানোটাই ছিল কঠিন, সেখানেই এখন দ্রুত বদলে যাচ্ছে ছবি। নতুন রাস্তা তৈরি হচ্ছে, পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ তৈরি হচ্ছে, রেল লাইন পৌঁছে যাচ্ছে ভারতের সীমান্তের কাছাকাছি। তৈরি হচ্ছে বিমান ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ প্রকল্প। চীনের দাবি এগুলো তিব্বতের উন্নয়ন এবং যোগাযোগ বাড়ানোর জন্য। কিন্তু ভারতের চোখে এই পরিকাঠামোর আর একটা দিকও আছে। কারণ সীমান্তের কাছে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকলে প্রয়োজনে সেনা ও রসদ দ্রুত সরানো সহজ হয়। তিব্বতের লাসা থেকে অরুণাচলের কাছাকাছি নিয়াংচি পর্যন্ত রেল যোগাযোগ তৈরি করেছে চীন। দুর্গম পাহাড়ের ভিতর দিয়ে গিয়েছে রেল লাইন, তৈরি হয়েছে বহু সেতু, সুড়ঙ্গ, একই সঙ্গে সীমান্তের দিকে গিয়েছে সড়ক যোগাযোগ। অর্থাৎ যে দুর্গম ভূখণ্ড একসময় চীনের জন্যই ছিল বড় চ্যালেঞ্জ, সেই ভূখণ্ডের সঙ্গে এখন যোগাযোগ ব্যবস্থা শক্ত করছে বেজিং। এখানেই চীনের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের কথা আলাদা করে বলতেই হবে। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর তৈরি হচ্ছে বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। এই নদী অরুণাচলে ঢুকে সিয়াং, তারপর অসমে ব্রহ্মপুত্র। প্রকল্প শেষ হলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 60 গিগাওয়াটেরও বেশি হবে। অর্থাৎ ভারতের সীমান্তের ওপারে এমন এক প্রকল্প তৈরি হচ্ছে, যার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। শুধু ব্রহ্মপুত্র নয়, নেপালের দিকেও চীন বাড়াচ্ছে রাস্তা, সীমান্ত যোগাযোগ। তিব্বত থেকে নেপাল পর্যন্ত যোগাযোগ আরো শক্তি করার প্ল্যানিং। ফলে হিমালয়ের একাধিক জায়গায় একই সঙ্গে বাড়ছে চীনের পরিকাঠামো।
লাসা থেকে অরুণাচল সীমান্তের দিকে এগিয়ে গিয়েছে লাসা নিমচি রেলপথ। প্রায় 435 কিলোমিটার দীর্ঘ এই বৈদ্যুতিক রেলপথ 2021-এ চালু হয়। নিমচি অরুণাচল সীমান্তের খুব কাছের একটা গুরুত্বপূর্ণ শহর। ইয়ান থেকে নিমচি পর্যন্ত সিচুয়ান তিব্বত রেলপথের অংশের কাজ এখনো চলছে, অর্থাৎ তিব্বতের পূর্ব দিকে আরো দ্রুত রেল যোগাযোগ তৈরির চেষ্টা চলছে। নিমচি থেকে মেডক পর্যন্ত রাস্তা সুড়ঙ্গ পথ। শুধু অরুণাচল নয়, লাদাখের দিকেও চীনের গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে G219। এই রাস্তা তিব্বতকে সিনজিয়াং এর সঙ্গে যুক্ত করেছে এবং আকসাই চীনের মধ্যে দিয়ে গেছে। আর হিমালয়ের দক্ষিণ ঢালে চীনের আরেকটা বড় টার্গেট নেপাল। তিব্বতের জিলং বা কেরুং থেকে কাঠমান্ডু পর্যন্ত রেলপথের প্ল্যান রয়েছে। এই রেল লাইন নেপালের রাসুয়া জেলা দিয়ে নামবে। এই সমস্ত প্রকল্প হিমালয়ের আনাচে কানাচে বিপদ তৈরি করছে। কিরকম? মেডক মেগা জলবিদ্যুৎ প্রকল্প, অরুণাচলের সিয়াং উপত্যকা, অসমের ব্রহ্মপুত্র অববাহিকার জন্য বিপদ। তিব্বতে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প অরুণাচল এবং অসমের নদী ব্যবস্থাকে ঝুঁকিতে ফেলছে। নিমচি মেডক রাস্তা সুড়ঙ্গ অরুণাচল সীমান্তের কাছে বিস্তীর্ণ পাহাড়ে ঝুঁকি বেড়েছে। শুধু ভারত তো নয়, চীনের এইসব প্রকল্পে বাংলাদেশের ব্রহ্মপুত্র এবং যমুনা তীরবর্তী অঞ্চলও বিপদে পড়বে। নেপালে তিব্বত সীমান্তের হিমবাহ এবং নদী ও সংলগ্ন এলাকায় ঝুঁকি বাড়ছে। ভুটানে হিমালয়ের নদী ও একাধিক হিমবাহেতে ঝুঁকি চরমে পৌঁছবে। পাকিস্তানের সিন্ধু অববাহিকা কিংবা মায়ানমারের ইরাবতী বা সালউইন অববাহিকাতেও প্রভাব পড়তে পারে। তিব্বতের জল আর হিমালয়ের পাহাড়কে যদি চীন বদলে দেয়, তাহলে একাধিক দেশের পরিবেশের হিসেবটাই বদলে যাবে। হিমালয়ের বিপদের অন্যতম নাম চীন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ব্রহ্মপুত্র তিব্বতের নাম ইয়ারলুং সাংপো। অরুণাচলে ঢুকলে হয় সিয়াং, আর অসমে এসে ব্রহ্মপুত্র। আর এই নদীর ওপরেই বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। 60,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি হচ্ছে মেডক বাঁধ। মেগাওয়াট ভুল বললাম, গিগাওয়াট। লক্ষ্য 2033 সালের মধ্যে প্রকল্প চালু করা। কিন্তু যে জায়গায় এই বাঁধ তৈরি হচ্ছে সেখানেই রয়েছে সক্রিয় ফল্ট লাইন, চ্যুতি রেখা। চীনের নিজস্ব ভূতাত্ত্বিক গবেষকরাই সতর্ক করেছেন যে এই ফল্ট লাইন বা চ্যুতির নাড়াচাড়া ভূমিকম্প হতে পারে, বড় বিপদ হতে পারে। বাঁধ, রাস্তা, সেতু, সুড়ঙ্গ, জলাধার, এলাকার একটা স্থিতিশীলতা থাকে, সেটাকে নষ্ট করতে পারে। তাতেও চীন থামছে না। ব্রহ্মপুত্রের ওপর চীনের এই মহা প্রকল্প কতটা বিপজ্জনক? আচ্ছা, একটা বিষয় মাথায় রাখবেন, চীন কিন্তু তার কোনো প্রতিবেশীর সঙ্গেই জল নিয়ে কোনো ইনফো শেয়ার করে না। তিব্বতের মেডক কাউন্টি, এখানে ইয়ারলুং সাংপো নদীর সেই অংশ যেখানে নদী নামচা বারওয়া পর্বতের চারপাশে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা কাটা হয়েছে। স্বাভাবিক জলপ্রবাহ, জমির গঠন পাল্টেছে। ভঙ্গুর তিব্বতী মালভূমির মাটির চরিত্র পাল্টেছে। এমনকি বন্যপ্রাণীর চলাচলের রাস্তা উল্টোপাল্টা হয়ে গিয়েছে। তিব্বতে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প নদীর চরিত্র পাল্টে গিয়েছে। আর আমাদের ওই জমি দখল করে রাখা আকসাই চীনে চীন প্রচুর ইনফ্রাস্ট্রাকচার করছে। বিশেষ করে G219 এর মতো রাস্তা করতে গিয়ে রাস্তাটা অনেক উঁচু, আরো নড়বড়ে করে দিয়েছে এই এলাকা। ফলে হিমালয় চীন বিপদ আরো বাড়িয়ে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বিপদ আমরা কতটা সামলাতে পারবো? রাষ্ট্রের সঙ্গে তো লড়াই করা যায়, কিন্তু প্রকৃতির সঙ্গে অসম লড়াই কঠিন, খুব কঠিন।